হাজারো নেতাকর্মী বেষ্টিত হয়ে দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। এ মাসের মধ্যেই গুম সংক্রান্ত সনদে সই করবে বাংলাদেশ। সহিংসতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। আরও 7 মামলা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এসালম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। গ্রুপটির সকল শেয়ার থাকবে সরকারের জিম্মায়। পানির তোরে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে অন্তর্বর্তী সরকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও জেল জুলুমের পর মুক্ত মানুষ হিসেবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30টার দিকে অসংখ্য নেতাকর্মী বেষ্টিত হয়ে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি। দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ সময়ে উড়োজাহাজে ভ্রমণ করার মতো সুস্থ হলেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এনামুল হাবিব রুবেল। বুধবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। 2 বছরের বেশি কারাবন্দী রাখার পর করোনাকালে শর্তযুক্ত মুক্তি দেয়া হয় তাঁকে। এরপর 6 মাস করে সাজা স্থগিতের মেয়াদ বাড়ালেও গুরুতর অসুস্থ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনার সরকার। শেষ পর্যন্ত ছাত্র নাগরিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট হাসপাতালে থাকা অবস্থায় সম্পূর্ণ মুক্ত হন বেগম খালেদা জিয়া। এর আগের বেশ কয়েকবার হাসপাতালে আসা যাওয়ার চেয়ে এবারের বাস্তবতা ছিল ভিন্ন। মুক্ত দেশে দলীয় চেয়ারপারসনকে হাসপাতাল থেকে বাসায় নিতে ছিল নেতাকর্মীদের বাড়তি উচ্ছ্বাস। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের এই অল্প দূরত্বের পথ আসতে সময় লেগে যায় 1.5 ঘন্টারও বেশি। রাত 8:30টার দিকে গুলশান 2 নম্বরের বাসার সামনে যখন বেগম জিয়ার গাড়িবহর, তখন স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরিস্থিতি এমন যে ভিড় সামলে বাসায় প্রবেশ করতেও লেগে যায় বেশ খানিকটা সময়। দলীয় চেয়ারপারসনের আসার খবরে আগে থেকে সিনিয়র নেতারা উপস্থিত হন ফিরোজায়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশের মুক্ত পরিবেশে নেত্রীকে দেখে আরও আত্মবিশ্বাসী নেতাকর্মীরা। আমাদের দীর্ঘদিনের এটাই প্রত্যাশা ছিল যে আমরা আমাদের নেতৃত্বে হাসি মুখে দেখব। আমাদের আশা ইনশাল্লাহ পূর্ণ হয়েছে। যারা ওনাকে বন্দি রেখে চিকিৎসাহীন অবস্থায় মানবতা লঙ্ঘন করে চিকিৎসা সেবা দেয় নাই, তারা আজকে দেশ ছাড়া, খালেদা জিয়া মুক্ত। এটাই আমাদের সবচেয়ে আনন্দ, সবচেয়ে বড় তৃপ্তি। মানুষের স্বাধীনতা হরণ করছে, এখন বাংলাদেশের মানুষও মুক্ত, আমরাও মুক্ত, সবাই মুক্ত নিঃশ্বাস নিচ্ছি, মুক্ত পৃথিবীর মতো। আমাদের নেত্রীকে যারা অবৈধ একটা মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল, বন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল, কালকে আপনারা দেখেছেন যে সেই মন্ত্রী, আইনমন্ত্রীকে হেলমেট পরিয়ে কোর্টে আনা লাগছে। দলের সিনিয়র নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তবে তার মনোবল শক্ত আছে। দেশ মুক্ত হয়েছে, ম্যাডাম মুক্ত হয়েছে, আল্লাহর কাছে অনেক শুকর। আমাদের খুব ভালো লাগছে যে ম্যাডাম একটা স্বস্তির নিঃশ্বাস, স্বাধীন একটা দেশে সত্যি নিঃশ্বাস ফেলতে পারছে। নেতা কর্মীদের প্রতি বার্তা দেওয়া আছে, যার যার এলাকায় নেতৃত্ব যারা আছেন সবাইকে শান্তি বজায় রাখতে হবে। যদি কোনো উচ্ছৃঙ্খল কেউ থাকে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের কাছ থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। মুক্ত বাতাসে আমরা যেমন সারা বাংলাদেশ যেমন খুশি হয়েছে, আমাদের গণতন্ত্রের মাথা আজকে মুক্ত হয়েছে এবং আজকে দেশ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, তেমনি ম্যাডামও আজকে মুক্ত মনে হাসি মুখে বাসায় ঢুকলেন। যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে, সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। সেই জন্যই ওনার শারীরিক সুস্থতাকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময়, অর্থাৎ 8 থেকে 15 ঘন্টা, কোনো ক্ষেত্রে 21 ঘন্টাও হয়, সেইটা যাতে
উনি ফ্লাই করতে পারে, সেই সুস্থতা ওনার হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই সুস্থতা দেন। সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি, বাসায় রেখে চিকিৎসা চলবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশের নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপি মহাসচিব। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। চীনের সাথে অন্যরকম এক ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির। ক্ষমতার পালাবদলে সে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এই বৈঠক, যে বৈঠকে একদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অপরদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সহ আরও 2-1 জন। চীনের পক্ষের বৈঠকে ছিল কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুধবার সকালে ঘণ্টাব্যাপী বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। বাংলাদেশের ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন। এবং একই সঙ্গে চীন আজকে সারা বিশ্বের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেটাও আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এবং বিশেষ করে অনুন্নত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে চীন যেভাবে অর্থনৈতিক সহযোগিতা করছেন সেটার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতি তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা ইয়াও ওয়েনের। I also discussed the current situation in Bangladesh. আমি আমাদের নীতি আবারও দৃঢ়ভাবে ঘোষণা করছি, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আশা করি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখবে, উন্নয়নের পথে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরো গভীর, বাড়বে পারস্পরিক আস্থা, এমন প্রত্যাশা বিএনপির। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। এদিকে প্রত্যেকটি গুমের বিচার নিশ্চিত করবে সরকার। 30 আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিষয়ক কনভেনশনে সই করবে বাংলাদেশ। প্রেস ব্রিফিংয়ে এর বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার সারা কুক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতে দেশটিকে আরও বিনিয়োগ করতে আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয় জাপানের রাষ্ট্রদূতের। বর্তমান পরিস্থিতিতে দেশটিকে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানান। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন। তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। তো সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। প্রেস সচিব জানান, প্রত্যেক গুমের বিচার হবে। এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিচারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথা উল্লেখ করেন। 30 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অব
ডিসঅ্যাপিয়ার্ড পিপল, ওই 30শে অগাস্টের আগে এটা সাইন হবে। একটা ডিসঅ্যাপিয়ারেন্সের উপর একটা কমিশন করার চিন্তা ভাবনা আছে, ক্যাবিনেটে এই আলাপটা উঠেছে এবং এটা নিয়ে জোর দাবি আছে, জানেন মায়ের ডাক এদের থেকে। আমরা একটু অ্যাসিওর করতে পারি ইচ অ্যান্ড এভরি কেস অফ ডিসঅ্যাপিয়ার্ড পিপল উইল বি ইনভেস্টিগেটেড, ইচ অ্যান্ড এভরি ওয়ান। প্রেস সচিব জানান, শিগগির জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি ভাষণ দিবেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা, দুর্নীতি, অর্থ পাচার এবং অপরিণামদর্শী প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশি বিদেশি ঋণ গ্রহণ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ নিয়ে একটি শ্বেতপত্র প্রস্তুত করা হবে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রিপারেশন অফ এ হোয়াইট পেপার অন দ্য স্টেট অফ দ্য ইকোনমি শিরোনামে ধারণাপত্রে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার তথ্যচিত্র সমৃদ্ধ শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে বা সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসডিজি বাস্তবায়ন এবং এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। শ্বেতপত্রটি প্রকাশে বিভিন্ন অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ ও মতবিনিময় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এসব জানান। প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণ অভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন দুজারিক। তিনি বলেন, সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবের মুখপাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 16 জুলাই চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন বুধবার এ অভিযোগ দায়ের করেন। শেখ হাসিনা ছাড়াও উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আজম নাসির উদ্দিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 8 ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা 3টির অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 3টি মামলায় অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে মিরপুরে একটি বেসরকারি কোম্পানির অফিস সহায়ক ফিরোজ তালুকদার, রামপুরার বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী রাসেল মিয়া ও সূত্রাপুর এলাকার বাসিন্দা জুনিয়র টেকনিশিয়ান এলএম আল ফায়েদি নিহত হন। এ নিয়ে 5 আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে 32টি মামলা হলো। এর মধ্যে 29টি হত্যার অভিযোগে, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 4টি গুলি করার অভিযোগে মামলা। সমাজের বিশিষ্ট জনেরা বলেছেন, ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। যে কোনো সময় বাংলাদেশে ম্যাসাকার করতে পারে ভারত। এ ব্যাপারে
সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, একটি স্থিতিশীল শৃঙ্খলাপূর্ণ সরকার ব্যবস্থা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে, যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। অনুষ্ঠানে কবি, ভাবুক, চিন্তক ও সমাজকর্মী ফরহাদ মাঝার বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংবিধান পরিবর্তন করে নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করতে হবে, রাষ্ট্র সংস্কারে জনগণের অংশ হিসেবে বিএনপিকে অংশ নিতে হবে। যাব না, যেহেতু শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছে, কেমন তার যে পাসপোর্ট এটা অবৈধ, তিনি কি শরণার্থী নাকি তিনি কোথায় এটা আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে। শুধু তাই নয়, যেহেতু তার কোনো পলিটিক্যাল স্ট্যাটাস নাই, তিনি কোন দেশে এটা কেউ কিন্তু এখন জানে না। এবং ভারত জানে যে বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে তাকে খুনি হিসেবে, আসামি হিসেবে রিকল করতে পারে, এবং তারা দিতে বাধ্য। কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, ভুলে যাবেন না। তিনি এই গেম খেলেছেন, এখন সেই গেমে তাকে ফেলতে হবে আমাদের। ফলে সময় দিতে হবে এই সরকারকে। এবং তিনি 15ই আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন, কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21 আগস্টে একটা মাসাকার করবেন। আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমরা অনেক কষ্টে আমরা এটাকে রুখে দিতে পেরেছি। এখনো কিন্তু আমাদের বিপদ শেষ হবে। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের মাসাকার করতে পারে। ইসলামী ব্যাংককে এস আলম মুক্ত করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে গ্রুপটির নামে বেনামে থাকা ঋণের অর্থ পরিশোধ না করা পর্যন্ত এস আলমের সকল শেয়ার আপাতত সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেয়া হবে না। ব্যাংকের অর্থ উদ্ধারে আইনগত যত পন্থা আছে সবই অনুসরণ করা হবে। সেই সাথে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ শিগগিরই ভেঙে দেওয়া হবে বলে জানান আহসান এইচ মনসুর। চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। তবে গভর্নর জানান, এস আলম গ্রুপের নামে বেনামে কত ঋণ আছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। দেশের অর্থনীতি ঠিক রেখে বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারির বিষয়ে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গভর্নর। এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে, এগেনস্ট তার লায়াবিলিটিস। তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন, কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের ন্যায়ও নেই। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাংক। তাদের যে সাইফন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে, যা নেওয়ার নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা। কাজেই এখন এই যে ভগ্নাদশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে। এখান থেকে আমরা অবশ্যই 100 টাকা পাবো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে প্লাবিত প্রায় 100 গ্রাম, বন্যা কবলিত লক্ষাধিক মানুষ। খাগড়াছড়িতে ফের বন্যায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ। পানির তোরে ডুবে গেছে আখাউড়া স্থলবন্দর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 3 দিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে প্রায় 100 গ্রাম। 1 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। বসতঘরে পানি ঢোকায় অনেকে চৌকিতে মানবেত দিন কাটাচ্ছেন। বন্যায় তলিয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক। এতে বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা। এদিকে টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলা। সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী 5,000 পরিবার। জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান সহ বিভিন্ন উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জীবনে।
পানির নিচে সড়কগুলো। কৃষি বিভাগ জানায় 637 হেক্টর জমির রোপা আউশ পানির নিচে। ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে এখন বিপদসীমায়। এতে চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর বন্যায় কবলিত। দুর্ভোগে হাজারো মানুষ। কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত 85 কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এদিকে মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ আশপাশের অন্তত 10টি গ্রাম বন্যা কবলিত। অন্যদিকে হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ 5টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি ও কৃষি জমি। এছাড়া শহরের আশপাশের নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন করে কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না। ছাড়পত্রহীন ইটভাটা বন্ধ করে দেয়া হবে। অবৈধ ইটভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখানো হবে না বলেও জানান তিনি। বলেন, তিস্তা সহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অধিকারের কথা বলবে অন্তর্বর্তী সরকার। তিস্তা পারের মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রত্যাশার কথা জানা হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই বাংলাদেশ তার অধিকারের কথা বলে যাবে। আন্তর্জাতিক মহলেও বিষয়গুলো তুলে ধরা হবে। জানান, বাংলাদেশের অধিকারের কথা বলতে অন্তর্বর্তী সরকার পিছপা হবে না। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকু দাবিগুলো উত্থাপন করতে পারি, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সদ্য বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। বলেন, এটার জন্য বিশেষজ্ঞ কমিটি আছে, সেই কমিটি সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপদেষ্টা বলেন, যত অস্থিরতাই থাকুক পাঠ্যক্রম ও শিক্ষানীতি সংস্কার করা হবে। শিক্ষক নিয়োগ ও পরিচালনা বোর্ডের কারণে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবে বল প্রয়োগ করে শিক্ষকদের সরিয়ে দেয়া দৃষ্টিকটু বলে মন্তব্য করেন উপদেষ্টা। বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তালিকা করা হচ্ছে, খুব শিগগিরই নিয়োগ দেয়া হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, বই ছাপানোর ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না। সরকারের চেষ্টা থাকবে জানুয়ারিতে বই সরবরাহ করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের কাউকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার প্রয়োজন হলে সে ব্যবস্থাও সরকার করবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্দোলনে আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সমস্ত চিকিৎসাভার সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এ সময় তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। শাস্তির ব্যবস্থা করবে। যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে। এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। স্পষ্ট বলি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান, আপনি সমালোচনা করুন, আপনি আমাদের কাছে আসুন। আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব। তবে পূর্ব শর্ত হচ্ছে, রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত 3 থেকে 6 মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে। আমরা এই সিন্ডিকেট থেকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট
বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। 21শে আগস্ট গ্রেনেড হামলার সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সাংবাদিকদের তিনি কথা বলেন শুধু রাজনৈতিকভাবে ঘায়েল করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই মামলায় জড়ানো হয়েছে। জনাব তারেক রহমান সাহেব আগাগোড়া ইনোসেন্ট ছিলেন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী। আমরা চাই সুষ্ঠু বিচার হোক। এই 21শে আগস্টের যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে তৎকালীন বিএনপি সরকারের যে স্ট্যান্ড ছিল, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে পারপিট্রেটরদেরকে শাস্তি দেওয়া, সেই অবস্থান বিএনপির এখনো আছে। 71 টেলিভিশনের চাকুরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মামলা থাকায় তাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। শাকিল ও ফারজানা সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তারা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান। মামলার আসামি হওয়ায় শাকিল ও ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা পুলিশ। শাকিল ফারজানাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। চিকিৎসায় অবহেলা এবং ভুল অস্ত্রোপচারে মারা গেলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা শিমুল। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের জন্য তাকে চেতনানাশক প্রয়োগ করা হলে পরবর্তীতে জ্ঞান না ফিরলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামসুদ্দোহা শিমুলের অপারেশনের দায়িত্বে ছিলেন নাক কান গলা বিভাগের অধ্যাপক ডক্টর জহির আলামিন। তার বিরুদ্ধে মামলা করা হলে সেনাবাহিনীর কাছে তিনি জানান, অপারেশন শেষে রোগী কিছুক্ষণ স্বাভাবিক থাকলেও তার অবস্থা হঠাৎ করে খারাপের দিকে যেতে থাকে। সিনিয়র ডাক্তারকে ডাকা হলে তারা রোগীর অবস্থা দেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। এরপর রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হলে তিনি মারা যান বলে জানান চিকিৎসক। রোগী মৃত্যুর ঘটনার দায় স্বীকার করে হাসপাতাল পরিচালক জানান, ডাক্তারের বিরুদ্ধে এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যায়, এর আগে 2022 সালে একজন রোগীর ভুল অপারেশন করার দায়ে 1 বছরের জন্য ডক্টর জহির আলামিনের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়। শামসুদ্দোহা শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে। নাকের ডিএনএসে কাটার জন্য যে একটা টুকরা হাড় কাটার কথা, সেখানে সে এতগুলো হাড় সে কেটেছে। আমাদের সন্দেহ সে হয়তো কোনোভাবে এটা ফোরহেড পাস করে কোনো ভেইন টেন ছিঁড়ে গেছে, এরকম কোনো একটা বিষয় হবে। এবং তাদের টোটাল এখানে ভালো কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। ওটির মধ্যে খুব একটা ম্যাচাকার অবস্থা ছিল। উনি ফুল প্রফেসর একজন মানুষ, উনি বারডেমে চাকরি করেছেন, উনি ঢাকা মেডিকেলে চাকরি করেছেন। একটা মানুষ ইএনটির একটা ফুল প্রফেসর সরকারি জায়গায় চাকরি করলে তার আসলে এমবিবিএস পাস কিনা, এফসিবিএস করা আছে কিনা, এটা দেখার খুব একটা যে দরকার হয় বলে আমাদের কাছে মনে হয়। বড় বড় প্রফেসর আপনি প্রত্যেকটা জায়গায় যেয়ে দেখেন, ম্যানেজমেন্টের কাছে ওনাদের কাগজ মানে বায়োডাটা এটা দেওয়ার প্রয়োজন হয় না। এটা তো জানে সবাই যে উনি অমুক জায়গায় চাকরি করে, অনেক বড় প্রফেসর। সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। দুপুরে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিক্ষা অফিসে গিয়ে শেষ হয়। এ সময় 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। পরে জেলা শিক্ষা অফিসার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিক্ষোভকারীদের। এদিকে ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে শোক র্যালি করেছে নরসিংদী জেলা ছাত্রদল। বিকেলে র্যালিটি শহরের বটতলা থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো ঘুরে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি নাসিক আহমেদ আনন্দ সহ অন্যান্যরা। গ্রামীণ ড্যানন ফুডস লিমিটেডের সাথে ব্যাকপেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে প্রতিষ্ঠান দুটির অংশীদারিত্বের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়। মূলত স্টারকম ওয়ার্ল্ড ওয়াইডের নিবেদিত জনসংযোগ শাখা ব্যাকপেজের সাথে তাদের
ব্র্যান্ডের যোগাযোগ বাড়াতে এ চুক্তি করা হয়েছে। এতে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রামীণ ড্যাননের গল্পগুলোকে সামনে আনা এবং বাংলাদেশে গ্রামীণ সম্প্রদায়ের মাঝে তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করা হবে। উপস্থিত ছিলেন গ্রামীণ ড্যানন ফুড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ এবং ব্যাকপেজ PR এর বিজনেস লিড এবং ডিরেক্টর আশিক ইকবাল সহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হাজারো নেতাকর্মী বেষ্টিত হয়ে দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বেগম জিয়া। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস। বাংলাদেশ থেকে পাচার অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। এ মাসের মধ্যেই গুম সনদে সই করবে বাংলাদেশ। সহিংসতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। 4 জেলায় আরও 7 মামলা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক, পরিচালনা পর্ষদ ভাঙার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। গ্রুপটির সকল শেয়ার থাকবে সরকারের জিম্মায়। পানির তোরে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর বিস্তীর্ণ অঞ্চল, পানিবন্দী হাজারো মানুষ। অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে অন্তর্বর্তী সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।